2026 বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে জার্মানি। টনি ক্রুস পরবর্তী যুগে এই স্কোয়াড কি পারবে আবারও নিজেদের বিশ্বমঞ্চে তুলে ধরতে, নাকি আরেকটি ব্যর্থতা নিয়ে তারা দেশে ফিরতে চলেছে? আজকের ভিডিওতে ডয়েচল্যান্ড খ্যাত এই দেশটির স্কোয়াডের শক্তিমত্তা, দুর্বলতা এবং টেকনিক্যাল এবিলিটি সম্পর্কে কথা বলার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করতে ভুলবেন না। ডেসক্রিপশন থেকে কিংবা আই বাটন থেকে এই প্লেলিস্ট আপনি ভিজিট করতে পারেন, যেখানে বিশ্বকাপের প্রত্যেকটি স্কোয়াড নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। জার্মানি অবশেষে পাচ্ছে হুলিয়ান নাগেলসম্যানের মতো দুর্দান্ত একজন কোচ। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের স্কোয়াডে তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের এক দুর্দান্ত মিশ্রণ দেখা গিয়েছে। এই ব্যালেন্স এই দলটাকে এই বিশ্বকাপে অনেক দূর যেতে সাহায্য করতে পারে। হুলিয়ান নাগেলসম্যানের 26 সদস্যের স্কোয়াডের সবচেয়ে বড় চমক ছিলেন ম্যানুয়েল নয়ার। তবে এই দলটা কি আসলেই ততটুকু শক্তিশালী? চলুন দেখা যাক। চ্যাপ্টার নাম্বার 1, গোলকিপার ডিলেমা। গোলকিপার হিসেবে ডাক পেয়েছেন ম্যানুয়েল নয়ার, আলেকজান্ডার নোবেল এবং অলিভিয়ার বোমেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শেষ পর্যন্ত স্কোয়াডে ডাক পেলেন ম্যানুয়েল নয়ার। দেখুন, ফুটবল ইতিহাসে ম্যানুয়েল নয়ারের মতো আরেকজন গোলকিপার আসবে কিনা সন্দেহ আছে। সম্ভবত অলিভার কান পরবর্তী যুগের সবচেয়ে সেরা গোলকিপার ছিলেন তিনি। এত লম্বা সময় ধরে বিশ্বের সেরা গোলকিপার হিসেবে নিজেকে প্রমাণ করে এসেছেন। বিশেষ করে বক্সের বাইরে এসে একজন অনফিল্ড ফুটবলারের মতো খেলার যে প্রবণতা তিনি দেখিয়েছিলেন, তা ফুটবলে এক অনন্য নিদর্শন হয়ে থাকবে। বিশেষ করে তাকে দেখেই অনেক গোলকিপার এখন সেটাকে অনুকরণ করার চেষ্টা করেন। 2025-26 সিজনে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন তিনি। তাই তার শেষ এই জার্নিটা দুর্দান্ত হবে কিনা সেটা তো দেখার বিষয়। তবে এবার মার্ক-আন্দ্রে টার স্টেগান দীর্ঘ সময় ইনজুরির কারণে বাইরে থাকার কারণে এবার আর স্কোয়াডে নেই। তার সাথে আলেকজান্ডার নোবেল এবং অলিভিয়ার বোমেন স্টুটগার্ট এবং হফেনহাইমের হয়ে এই সিজনে দুর্দান্ত পারফর্ম করে নিজেদের ব্যাকআপ গোলকিপার হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন এই দুজন। বিশেষ করে নোবেলের লং পাসিং অ্যাবিলিটি জার্মানির বিল্ড আপে অনেক বড় ভূমিকা রাখতে পারে। চ্যাপ্টার 2, ডিফেন্সিভ অ্যাবিলিটি, ভার্সেটিলিটি অ্যান্ড ফিজিক্যালিটি। তাদের ডিফেন্সে কিন্তু দুর্দান্ত কিছু নাম রয়েছে, বিশেষ করে অ্যান্টোনিও রুডিগার, জনাতন টা, স্লটারব্যাক, থিয়াও এবং কিমিশের মতো প্লেয়াররা। সেন্টার বলের দিকে যদি আমরা চিন্তা করি, অ্যান্টোনিও রুডিগার এবং জনাতন টার জুটি এই স্কোয়াডের মূল শক্তি। 2025-26 সিজনে রিয়াল মাদ্রিদ এবং লেভারকুসেনের হয়ে নিজেদের ফিজিক্যালিটি এবং হাই ডিফেন্সিভ লাইন মেনটেন করার দক্ষতা দেখিয়েছেন এই দুইজন। যদিও রুডিগার এই সিজনে দলের হয়ে খুব বেশি কিছু করতে পারেননি, কিন্তু পার্সোনাল পারফরমেন্সে মোটামুটি তার স্ট্যান্ডার্ডটা ধরে রাখার চেষ্টা করেছেন। ব্যাকআপ হিসেবে সেন্ট্রাল ডিফেন্সে স্কোয়াডের গভীরতা বাড়াচ্ছেন নিকো স্লটারব্যাক, ওয়াইল্ডমার অ্যান্টন এবং নিউক্যাসল ইউনাইটেডের প্রতিভাবান তরুণ মালিক থিয়াও। এবার যদি আমরা ফুলব্যাকের ব্যাপারে কথাবার্তা বলি, সেক্ষেত্রে জোশুয়া কিমিক ডান দিকের রাইট ব্যাক কিংবা ইনভার্টেড ফুলব্যাক রোলে সবচেয়ে বড় ভূমিকা পালন করবেন। ডিফেন্স এবং মিডফিল্ডের মধ্যে সেতুবন্ধন রচনা করাই তার কাজ। আর সম্ভবত জার্মানির এই দলে বায়ার্ন মিউনিখের এই তারকাই হচ্ছেন সবচেয়ে বড় ক্রিয়েটিভ ইঞ্জিন। তার পা থেকে আমরা সবচেয়ে বেশি লং পাস এবং কি পাসগুলো দেখতে পাবো। মূলত ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ এবং প্লেয়ারদের মধ্যে পাসিং তৈরি করার ক্ষেত্রে কিমিচের যে অ্যাবিলিটি রয়েছে, সেটা এই জার্মানির দলকে অনেক বেশি হেল্প করতে চলেছে। অপরদিক দিয়ে বাম দিকে ডেভিড রম এবং তরুণ নাথালিয়ান ব্রাউন উইং ধরে ওভারল্যাপ করার জন্য প্রস্তুত রয়েছেন। চ্যাপ্টার 3, মিডফিল্ড ইঞ্জিন। সম্ভবত তাদের সবচেয়ে শক্তিশালী অংশ হচ্ছে তাদের মিডফিল্ড। এটাই তাদের ক্রিয়েটিভ হাব হিসেবে ভূমিকা পালন করবে। বিশেষ করে ফ্লোরিয়ান ভার্টস এবং জামাল মুসিয়ালা এই দলটার মূল দুজন তারকা। প্যাসকেল গ্রোভ, অ্যাঞ্জেলিও স্টিলার, আলেকজান্ডার পাভলোভিচ ডিফেন্সিভ লাইনের ঠিক সামনে ডাবল পিভট কিংবা সেন্ট্রাল মিডফিল্ড নিয়ন্ত্রণ করবেন। 2025-26 সিজনে বায়ার্নের হয়ে পাভলোভিচের ব্যাক থ্রো পারফরমেন্স তাকে স্কোয়াডের অন্যতম এক্সপেক্টরে পরিণত করেছে। এছাড়াও মাঝমাঠে টেকনিক্যাল ব্যাকআপ এবং স্কোয়াড ডেপথ তৈরি করার জন্য ডটমুন্ডের ফেলিক্স নেমকা এবং মাইন্স নাদিয়াম আমিরি। তবে এই দলটার মিডফিল্ডে ভেটারান ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন লিওন গোরেৎস্কা। ফিজিক্যাল প্রেজেন্স কিংবা বক্স টু বক্স রান দিয়ে মিডফিল্ডকে সলিডিটি দিবেন এই প্লেয়ার। এবার আসা যাক জার্মানির আক্রমণ ভাগের মূল দুজন তারকা, দুজন বিশ্বমানের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভার্টস এবং জামাল মুসিয়ালা। তাদের জুটিকে অনেকে উইসিয়ালা জুটি নামেও ডেকে থাকেন। 2025-26 সিজনে ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে বেশি ক্রিয়েটিভ চান্স তৈরি করেছেন এই দুজন। উইংয়ে তাদের সাথে থাকছেন গতিদানব লেরয় সানে কিংবা চেলসি এবং আর্সেনালের হয়ে নিজেকে প্রমাণ করা ভার্সেটাইল কাই হ্যাভার্টস। এই দলের সবচেয়ে সারপ্রাইজ ক্লাবগুলোর একটি ছিল লেনার্ড কার্ল। বায়ার্ন মিউনিখের 2026 সিজনের যুব দল থেকে উঠে আসায় বিস্ময় বালক স্কোয়াডের সবচেয়ে বড় চমক। তার গোল স্কোরিং থ্রেট কিংবা টেকনিক্যাল স্কিল জার্মানিকে বেঞ্চ থেকে বাড়তি ধার দিতে পারে। ড্যানিস উন্ডাব এবং ম্যাক্সিমিলিয়ান ভিয়ের, এরা দুজন প্রথাগত স্ট্রাইকার বা ফলস নাইনের দায়িত্ব পালন করবেন। উন্ডেভের ক্লিনিক্যাল ফিনিশিং কিংবা বাইয়ারের স্পেস এক্সপ্লয়েট করার দক্ষতা জার্মানিকে যে কোনো ডিফেন্স ভাঙতে সাহায্য করবে। এছাড়া উইং এবং ফরওয়ার্ড লাইনের ডেপথ বাড়ানোর জন্য স্কোয়াডে আরও থাকছেন নিউক্যাসলের লম্বা চওড়া নিক ওয়াল্টমেড এবং স্টুটগার্টের গতিময় এবং ডায়নামিক ইম্প্যাক্ট প্লেয়ার জেমিলে উইং। আমরা যদি এই দলের টেকনিক্যাল লাইন আপের ব্যাপারে কথা বলতে চাই, তাহলে নাগেলসম্যানের কাছে মোটামুটি একটা
ফিক্স স্কোয়াডই কিন্তু আছে, তার একাদশটা খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক কম। গোলকিপার হিসেবে সম্ভবত ম্যানুয়াল নয়ারকে আমরা দেখতে পাবো, ডিফেন্সে আমরা জোশুয়া কিমিচ, অ্যান্টনিও রুডিগার, জনাথন টা এবং ডেভিড রমের ছুটিকে দেখতে পেতে পারি। মিডফিল্ডে আমরা দেখতে পাবো আলেকজান্ডার পাভলোভিচ, অ্যাঞ্জেলো স্টিলার কিংবা গোরেসার মতো প্লেয়ারদের। তার সাথে লেরয় সানে, জামাল মুসিয়াল এবং ফ্লোরিয়ান বার্টস তাদের অ্যাটাকিং মিডফিল্ডটা তৈরি করবেন। আক্রমণ ভাগে সম্ভবত কাই হ্যাভার্টসকে দিয়ে স্টার্ট করানো হতে পারে। এখন যদি আমরা এই দলটা কত দূর যেতে পারে সেই ব্যাপারে কথা বলি, তাহলে জার্মানির দলটা অনেক বেশি দুর্বল। তাদের সেই টমাস মুলারের মতো প্লেয়ার নেই যিনি রেগুলার গোল করবেন, কিংবা মিরোস্লাভ ক্লোসার মতো একজন লেজেন্ড নেই, কিংবা তাদের মিডফিল্ডে অজিল কিংবা শোয়েনস্টাইগারের মতো দুর্দান্ত ক্রিয়েটিভ প্লেয়ারও নেই। না আছে টনি ক্রুস, না আছে দুর্দান্ত একজন গোল স্কোরার। অর্থাৎ দিন শেষে এই দলটা অনেক বেশি দুর্বল। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছ থেকে আমরা যা আশা করি সেই হিসেবে এটা অনেক পিছিয়ে থাকা একটা দল। তবুও যদি আমরা চিন্তা করি লাস্ট কয়েকটা বছর থেকে এই বছর জার্মানির পারফরমেন্স ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। তাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে একজন প্রলিফিক নাম্বার 9 না থাকা। কাই হ্যাভার্টস, তাকে মূলত ট্রল করা হয় এই জন্যই যে সে অনেক বেশি গোল মিস করে, লিটারালি অনেক বেশি গোল মিস করে। সেক্ষেত্রে এই দলটা ডিফেন্স এবং মিডফিল্ডে এই দলটাকে লম্বা রানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। জার্মানির কাছ থেকে আমি খুব বেশি গোল আশা করছি না। বিশ্বকাপে ব্রাজিলের রোড ম্যাপ কেমন হতে পারে এই নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে সম্পূর্ণ বিশ্বকাপে কোন দল কার বিপক্ষে মুখোমুখি হবে তার একটা সম্পূর্ণ ম্যাপ দিয়েছিলাম। সেখানে যতটুকু দেখা যাচ্ছে কোয়ার্টার ফাইনালে জার্মানির সাথে ফ্রান্সের কিন্তু একটা লড়াই হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে ফ্রান্সের কাছে জার্মানি পারবে না, সম্ভবত জার্মানি সেখান থেকে বাদ পড়তে চলেছে। আমার কাছে মনে হয় তারা যদি সবচেয়ে ভালো পারফরমেন্সও করে, হুলিয়ান নাগলসম্যানের দুর্দান্ত ট্যাকটিক্স যদি কাজেও লাগে, সেক্ষেত্রে তারা সেমিফাইনালের বেশি যেতে পারবে বলে মনে হচ্ছে না। এটা হচ্ছে তাদের সর্বোচ্চ পারফরমেন্স। এভারেজের ক্ষেত্রে চিন্তা করলে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্তই এবছর যেতে চলেছে, সেখানে তারা বাদ পড়বে। ওভারঅল জার্মানির স্কোয়াডটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। বিশ্বকাপের প্রত্যেকটি বড় দলের স্কোয়াড এক এক করে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।